মুখ্য আলোচক হিসাবে আজকে আমাদের সামনে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় কবি এবং লেখক, অনুবাদক, প্রাবন্ধিক, সিলেটের মণিপুরী কবি শেরাম। তো আমি প্রথমেই অনুরোধ করছি আজকের এই অনলাইন অনুষ্ঠানে কাকাকে কিছু বলার জন্য। আসলে যে আয়োজন এটা অনানুষ্ঠানিক কিছুটা, আমি কাউকে অ্যাড্রেস করছি না, তবে এখানে অনেকেই সমবেত হয়েছেন আমাদের আদিবাসী জনগোষ্ঠীর। আমার পরিচিতদের মধ্যে আমি বাঁধন আরেংকে দেখেছি এবং কথাও বলেছি ওনার সাথে। আমি পরাগ দিছিলের নাম দেখলাম, মিথুন রাকসামের নামও দেখেছি আমি। আরো অনেকে হয়তো আছেন, আমি সব নাম দেখাও যাচ্ছে না। গীতাদি মানে গীতা দাস আছেন, যিনি সংখ্যালঘু সাহিত্য নিয়ে ইদানিং খুব লিখছেন। আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন, আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের যে অন্যান্য ভাষায় লেখালেখি করি, বাংলাতে তো করি, বাংলা যেহেতু আমাদের জাতীয় ভাষা এবং আমাদের দ্বিতীয় মাতৃভাষা বলি আমি। তো আমি আমাদের মণিপুরী ভাষা সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত গেদা দিই। বাংলাতে তো করি, বাংলা যেহেতু আমাদের জাতীয় ভাষা এবং আমাদের দ্বিতীয় মাতৃভাষা বলি আমি। তো আমি আমাদের মণিপুরী ভাষা সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত গেদা দিই। আমাদের সনাতন হামম এই বিষয়ে কথা বলার কথা ছিল, কিন্তু সনাতন হামম এখনো যোগ দিতে পারেনি। আদৌ পারবে কিনা আমি সন্দিহান। এই জন্য আমি মণিপুরী ভাষা সাহিত্য সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোকপাত করে আরো কয়েকটি বিষয় একটু বলতে চাই। তো আমাদের মণিপুরী সাহিত্য কিন্তু খুব প্রাচীন বলে আমরা দাবি করি। অন্তত প্রথম শতাব্দী থেকেই মণিপুরী সাহিত্যের সূচনা বলে আমরা দাবি করি। 33 খ্রিস্টাব্দে আমাদের মণিপুরের রাজা পাখাঙ্গ যখন সিংহাসনে আরোহণ করেন, তখন অগ্রি নামের এক ধরনের গীতি কবিতা নিবেদিত হয়েছিল দেবতাদের উদ্দেশ্যে। সেটাকেই আমরা আমাদের মণিপুরী সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলে দাবি করি। সেই হিসাবে অনেক পুরনো, কিন্তু তারপরেও লিখিত সাহিত্যের যে সূচনা সেটাও 3য় শতাব্দী থেকে বলে দাবি করা হয়। 3য় শতাব্দীর একটি পাণ্ডুলিপি ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে, পৈতন কুণ্ঠক নামের একটি রচনা গ্রন্থ। তো সেই হিসাবে অনেক পুরনো আমাদের মণিপুরী সাহিত্যের প্রাচীনতার দিক থেকে। কিন্তু মণিপুরী এরা সংখ্যায় যেহেতু খুবই কম, মণিপুরী ভাষিক জনগোষ্ঠীর সংখ্যা যেহেতু কম, মণিপুরী সাহিত্য সেভাবে বিকশিত হতে পারেনি। তারপরেও মণিপুরী সাহিত্য যথেষ্ট উন্নতি করেছে। ভারতের যে মণিপুর রাজ্য, সেই মণিপুর রাজ্যের রাজ্য ভাষা মণিপুরী সর্বভারতীয় পর্যায়ের অন্যতম জাতীয় ভাষা হিসেবে স্বীকৃত হয়েছে ভারতীয় সংবিধানে 8ম তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে মণিপুরী ভাষা। ভারতের যে সাহিত্য একাডেমি, জাতীয় সাহিত্য একাডেমি নয়াদিল্লির সাহিত্য একাডেমি কর্তৃক মণিপুরী ভাষা এবং সাহিত্য স্বীকৃত, এবং 1973 সাল থেকে প্রতি বছর মণিপুরী সাহিত্যের কোনো না কোনো গ্রন্থকে তারা সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত করছেন। এটা হলো মণিপুরের চিত্র। কিন্তু এই চিত্রের পাশাপাশি আমি বাংলাদেশের চিত্র যদি দেখি, বাংলাদেশে আমাদের আগমন এবং অবস্থান প্রায় 400 বছরে, কিন্তু এই দীর্ঘ সময়ে কিন্তু বাংলাদেশে মণিপুরী সাহিত্য চর্চার কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। 1975 সালে, মাত্র 1975 সালে বাংলাদেশ স্বাধীনতার পরে নতুনভাবে উজ্জীবিত আমরা কিছু তরুণ মিলে আমরা বাংলাদেশে প্রথম সাহিত্য চর্চার সূচনা করি। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ নামে একটা সংগঠন গড়ি, এবং এর মুখপত্র হিসেবে দীপান্বিতা নামের একটি দ্বিভাষিক সংকলন বাংলা এবং মণিপুরী দুই ভাষায় প্রকাশের মধ্য দিয়ে আমাদের মণিপুরী সাহিত্যের যাত্রা সূচিত হয় বাংলাদেশে। এরপর থেকে আরো অনেক সংকলন প্রকাশিত হয়েছে। ওই দীপান্বিতা এখন ময়রা নাম নিয়ে এখনো প্রকাশিত হচ্ছে। এখন পর্যন্ত 56টি সংখ্যা বেরিয়েছে এই ময়রা ছাড়াও আরো বেশ কিছু সংকলন প্রায় নিয়মিত প্রকাশিত হয়। তারপরে 1982 সাল থেকে শুরু হয় মণিপুরী সাহিত্যের আরেকটি পর্যায়। 1982 সালে প্রথম প্রকাশিত হয় বাংলাদেশের প্রথম মণিপুরী সাহিত্যের একটি গ্রন্থ, একটি কাব্য গ্রন্থ। সেই গ্রন্থটি ছিল আমার বসন্ত কুন্নি পাল গেলেই রাগ, বাংলায় বলা যায় 28 বসন্তের ফুল। তো এভাবে মণিপুরী সাহিত্যের যাত্রা সূচনা হয়, কবিতা দিয়েই সূচনা হয়। কবিতার পরে গল্প প্রবন্ধ লিখিত হয় মণিপুরী ভাষায়, উপন্যাস রচিত হয়, এবং এভাবে এখন পর্যন্ত বাংলাদেশে মণিপুরী ভাষায় রচিত গ্রন্থের সংখ্যা 54টি। এর মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মণিপুরী সাহিত্যের গ্রন্থ আছে। মণিপুরী সাহিত্যিক যারা আছেন সংখ্যায় খুবই কম, তারা
মণিপুরি ভাষার পাশাপাশি বাংলায়ও সাহিত্য রচনা করে থাকেন এবং বাংলায়ও তাদের বিভিন্ন গ্রন্থ, কবিতার গ্রন্থ, আহ গল্পের, প্রবন্ধের, এমনকি উপন্যাসও বেরিয়েছে। এরকম গ্রন্থের সংখ্যা 44টি। মণিপুরি লেখকদের লেখা বাংলা ভাষায় লেখা সাহিত্যের গ্রন্থ। এভাবে মণিপুরি সাহিত্যের চর্চা বাংলাদেশে চলছে। আমরা 1975-এ শুরু করেছিলাম, এখন 46 বছর চলছে আমাদের বয়ঃক্রম বাংলাদেশে মণিপুরি সাহিত্য চর্চার। তো এইভাবে আমাদের সাহিত্যের ধারা অগ্রগামী হচ্ছে। আমি জানি বাংলাদেশে আমাদের যারা আদিবাসী জনগোষ্ঠী আছেন এদের মধ্যে অনেকেরই সাহিত্য বাংলাদেশের প্রেক্ষাপটে আরো অনেক পুরনো এবং অনেক সমৃদ্ধ। আমি জানি চাকমা সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ, ককবরক সাহিত্য সমৃদ্ধ, একইভাবে অন্যান্য ভাষার সাহিত্য রচিত হচ্ছে। আমরা সবাই জানি যে বাংলাদেশে এই ভাষিক জনগোষ্ঠী বা আমরা যাদেরকে আদিবাসী বলে আমরা দাবি করি, আমাদের সংখ্যা সরকারিভাবে 50টি, এবং অনেকে বলেন তার চেয়ে অনেক বেশি। এই 50টি জনগোষ্ঠী প্রত্যেকের নিজস্ব একটি মাতৃভাষা আছে এবং তারা তাদের মাতৃভাষা সাহিত্য চর্চার চেষ্টা করেন। যদিও সব ভাষায় এখন সাহিত্য রয়েছে, কমপক্ষে 30টি ভাষায় এর মধ্যে অন্তত আমি জানি 16টি ভাষায় নিয়মিত সাহিত্য চর্চা হচ্ছে। এটা কম শ্লাঘার বিষয় নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কতটা গর্ব করে বলতে পারি, এই যে একটা সাধারণভাবে বলা হয় বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য, এই বৈচিত্র্য আমরা সৃষ্টি করেছি। আদিবাসী আছি বলেই বাংলাদেশের জনজাতির মধ্যে এসেছে। আমাদের সংস্কৃতি ভাষা আছে বলে বাংলাদেশে ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে। সুতরাং আমাদের আদিবাসী জনগোষ্ঠীর যে ভাষা এবং সাহিত্য, এটা কোনো ক্রমেই উপেক্ষার বিষয় নয়। যদিও বাংলাদেশে আমরা সবসময় বলে থাকি যে সরকারিভাবে কিন্তু আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। আমাদের ভাষা, আমাদের বলতে আমি আদিবাসী জনগোষ্ঠীর কথা বলছি, আমাদের ভাষা এখনো সাংবিধানিক কোনো স্বীকৃতি পায়নি। আমাদের দেশের কোনো সংবিধানে সরকারিভাবে কোনো উদ্যোগ নাই আমাদের কোনো ধরনের ভাষার উন্নয়নের বা কোনো অগ্রগতির জন্য কোনো কাজ করার কোনো লক্ষ্য নেই, কোনো উদাহরণ নেই। তো আমরা প্রায়শই দাবি করে থাকি যে বাংলাদেশে অন্তত একটি অধিদপ্তর থাকা উচিত এই সমস্ত আদিবাসী ভাষা এবং সাহিত্য উন্নয়নের জন্য, কিন্তু আসলে কোনো কাজই হচ্ছে না। এগুলোই আমাদের দাবি। তো এই প্রেক্ষাপটেই আমি মনে করি আজকের যে আয়োজনটা হামম প্রমো যেটা করেছে, আমরা যা বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর লোকজন লেখালেখি করছি, আমাদের সাহিত্যকে নানাভাবে আখ্যায়িত করা হচ্ছে। কেউ বলছেন সংখ্যালঘুর সাহিত্য, কেউ বলছেন অন্য ভাষার সাহিত্য। আমরা যখন জাতীয় কবিতা পরিষদের জাতীয় কবিতা উৎসবে কবিতা পড়তাম, আমাদের জন্য একটা স্লট বের করা হয়েছিল, আমরা যারা অন্য ভাষায় কথা বলি বাংলা ছাড়া। তো আমাদের জন্য এই পর্বের নাম ছিল অন্য ভাষার কবিতা, এবং অন্য ভাষার কবিতা পড়বে আমরা কবিতা পড়তাম। যে নামই ডাকা হোক না কেন সেটা বড় কথা নয়, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর, সংখ্যালঘু জনগোষ্ঠীর যে ভাষিক যে একটা পরিচয় বা আমাদের যে সাহিত্য সংস্কৃতির যে একটা চিত্র, এইগুলোর একটা সংঘবদ্ধ একটা আমাদের একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম দরকার এখন। আমি এটা প্রায়শই বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বলেছি, বলার চেষ্টা করেছি যে আমরা যারা আদিবাসী জনগোষ্ঠীর সাহিত্যের সাথে যুক্ত আছি, লেখালেখির সাথে যুক্ত আছি, আমাদের ভাষা এবং সাহিত্য উন্নয়নের জন্য কাজ করছি, আমাদের নিজেদেরকে এখন সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। এবং বছরে যদি কমপক্ষে একবার আমরা আদিবাসী সাহিত্যের সম্মেলন করতে পারি আমাদের রাজধানী ঢাকায়, তাহলে আমাদের সাহিত্যকে আমরা আমাদের বৃহত্তর যে জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী, যারা এদেশের মূল জনগোষ্ঠী এবং শাসক, তাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। এবং আমাদের ভাষায়, আমাদের সাহিত্যেও যে অনেক গুরুত্বপূর্ণ রচনা আছে বা আমাদের সাহিত্যেরও অনেক ধরনের গুণাবলী আছে, এগুলো অন্তত তার সামনে তুলে ধরতে পারবো। এই উদ্যোগটা আমাদের নেওয়া দরকার। সুতরাং আমি আজকের এই সুযোগে, আমি হামম প্রমোদ যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগে আমি অনুরোধ করব, এখন যেহেতু করোনা কাল চলছে, এখন হয়তো আমরা ফিজিক্যালি হয়তো দেখা করতে পারবো না, অন্তত মাঝে মধ্যে এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে আমরা একটু যোগাযোগ রাখি, আমরা নিজেদের মধ্যে জানাশোনা এবং চেনা পরিচয়ের সুযোগটা করে দিই, এবং আমরা ঐক্যবদ্ধ হওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করি। এবং এক সময় যখন কি আসবে, যখন এই করোনা কাল শেষ হয়ে একটা ভালো সময় আসবে, তখন যেন আমরা ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি আমাদের আদিবাসী জনগোষ্ঠীর সাহিত্য এবং ভাষার জন্য, এবং আমরা জাতীয়ভাবে আমাদের ভাষা সাহিত্যকে উপস্থাপনের একটা সুযোগ গ্রহণ করি। আমি ওই অনুরোধটুকু রাখলাম।
আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, আমাদের আদিবাসী জনগোষ্ঠীর অনেকেই আছেন। আপনারা বিষয়টি নিয়ে ভাববেন এবং আগামীতে আমরা যাতে এটাকে ফলপ্রসূ করতে পারি, এটাকে বাস্তবায়িত করতে পারি, আমরা এই স্বপ্নকে যাতে আমরা রূপায়িত করতে পারি, এটা যেন সবাই আমরা চেষ্টা করি। আমি এইটুকু বলে আজকে যারা উপস্থিত হয়েছেন এবং আজকের আয়োজক হামম প্রমোদ, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মণিপুরী জনগোষ্ঠীর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা একটু অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছি এবং আমাদের আলোচনার বিষয় আমরা রেখেছিলাম বাংলাদেশের বিভিন্ন ভাষা। ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা ফোকাস করতে চাচ্ছি যে ভাষিক ও জাতিগত সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ভাষার সাহিত্য এবং সাহিত্য চর্চার সমস্যা ও সম্ভাবনা। মুদ্রা কথা হলো যে বাংলাদেশের যে জাতিগত এবং ভাষিক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সাহিত্য এবং সাহিত্য চর্চার যে সমস্যা এবং সম্ভাবনা, ওইটা নিয়েই মূলত আজকে আলোকপাত করব। তো এ পর্যায়ে আমরা বাঁধন আরেং এর কাছে যাব। আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। প্রথমেই যেমন বলা হচ্ছিল, আজকে আমাদের এই কথাগুলো অনানুষ্ঠানিক এবং আমি অনেকটা এলোমেলো ভাবেই মনে হয় বলবো। সরি বাঁধন, আপনার কি করা যাবে, ভিডিও অন করা যাবে যদি সম্ভব হয়? আচ্ছা 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 আচ্ছা, যদি সম্ভব হয়। আমি জানি আপনার একটু ডার্ক বা আপনার একটু কি আছে, যদি প্রবলেম না হয় তাহলে সবাই আমাদের মানে কি করতে সুবিধা হবে মনোসংযোগ করতে। আচ্ছা, আমি দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বাঁধন আরেং। আজকে আমরা অনেকটাই পরিচিতিমূলক এবং আমাদের নিজেদের কাজগুলো সম্পর্কে একে অন্যের সাথে শেয়ার করার একটা সুযোগ পেয়েছি। মূল ব্যক্তি হলেন আমাদের প্রিয় প্রমোদ। প্রমোদকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে শেরামদা আছেন, শেরামদার প্রতি আমার শ্রদ্ধা। দীর্ঘদিন ধরে ওনার সাথে পরিচয় এবং ওনার লেখা আমি হাতে পেলেই পড়ি। ওনার আজকেও শুনলাম ওনার অনেক গভীর চিন্তার কিছু আভাস ইঙ্গিত পেয়েছি। তো আমি প্রথমেই আমাদের ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ এলাকার ওখানকার জনগোষ্ঠী আদিবাসী যারা আছেন, হাজং, গারো, কোচ, বানাই, হুদি, মান্দাই, এদের ভাষা এবং সংস্কৃতির সংক্ষিপ্ত একটা অবস্থা তুলে ধরার চেষ্টা করি। আপনারা জানেন ওখানে সমতল এলাকার বৃহত্তর ময়মনসিংহ এলাকায় বলা হয় কমপক্ষে 7টা আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যেগুলোর মধ্যে গারো, হাজং, কোচ, হুদি, বানাই, ক্ষত্রিয়, মান্দাই এদেরকে বলা হয়। তো এখানে এখনো যারা কম বেশি নিজেদের ভাষায় কথা বলে তাদের মধ্যে আছে হলো গারো, হাজং, কোচ। আর বাকি সব একেবারেই তাদের নিজস্ব ভাষা সম্পর্কে কোনো ধারণাই আর নেই। এরা আর বলতে পারে না। বয়স্কদের কাছে গিয়ে তাদের সাথে কথা বললে বোঝা যায় তাদেরও এক সময় ভাষা ছিল, সংস্কৃতি ছিল, লোকাচার ছিল, কিন্তু এখন আর নেই। এই কথাগুলো স্পষ্ট করে বলে। আমরা আরেকটা জিনিস বলি, 2008, 7 বা 10-এর দিকে আমরা ছোটখাটো একটা অনুসন্ধানমূলক কাজ করছিলাম এই 7টি ভাষার উপর একটা কি অবস্থায় আছে জানার জন্য, তাদের ভাষা এবং সংস্কৃতির ব্যাপারে জানার জন্য। সেখানে দেখা গেল মানে ওই হুদি, বানাই, ক্ষত্রিয় এদের বাদে এরা তো শেষ। এর মধ্যে হাজং এবং কোচ এদের বেলায় আমরা দেখলাম এরা মানে ওই বিলুপ্ত হওয়ার শেষ ধাপের গেইটে ঢুকে গেছে। এবং বাংলাদেশের গারোরা এখন রাজনীতি, অন্যান্য ভাষা, সংস্কৃতি সব থেকে একটু সচেতন, তারপরেও এরাও বিলুপ্ত হওয়ার দ্বার প্রান্তে আছে। মানে ওই 8টা যে ধাপ আছে যে ভাষা সংস্কৃতি নিয়ে তাদের কি অবস্থা, এগুলো দেখার জন্য একটা সিস্টেম, পদ্ধতি আছে। ওই পদ্ধতি অনুসারে দেখে আমরা যেটা দেখলাম যে তাদের অবস্থাও সুবিধাজনক না। 8-এর মধ্যে তারা আছে, গারোরা আছে 7-এ, আর বাকি সব 6-এ, আর বাকি হাজং, কোচ এরা হচ্ছে হইল 7-এ ঢুকে গেছে এবং 8-এ ঢুকার পথে এইরকম অবস্থায় আছে। মানে তার মানে ওরা প্রচন্ড একটা ঝুঁকির মধ্যে আছে। এখন ওদের ভাষা সাহিত্য সম্পর্কে কাজ তো এটা তো আরো অনেক অ্যাডভান্স কাজ, কিন্তু
এদের যে প্রাথমিক যে অবস্থা, এদের স্কুলে কোনো পড়া নেই নিজের ভাষায়, পরিবারে কোনো ভাষা নিজের ভাষায় তারা কথা বলে না, কমিউনিটিতে তারা কোনো সভা নিজেদের মধ্যে সভা সেমিনার বা আলাপ আলোচনায় নিজেদের ভাষা ব্যবহার করে না। তারপরে রেডিও টেলিভিশনে এই গারোরা একটু বলে, আর বাকিরা তো হাজংরা একটা ইদানিং একটু বলছে, আর কোচরা তো নাই। এইভাবে কয়েকটা জিনিস মূল্যায়ন করে করে আমরা দেখলাম যে ওদের ভাষা এবং সাহিত্য, ভাষাটাই বলবো ঝুঁকির মধ্যে, এন্ডেঞ্জার যেটা বলে সেটা সেই অবস্থায় আছে। তো আমরা একটু আশান্বিত এবং একটু ভরসা পাই 2019 সালে যখন ইউনেস্কো আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ ঘোষণা করে, তখন আমরা একটা জাতীয় কমিটি গঠন করে এই ভাষাবর্ষের মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি। এবং এর মধ্যেই একটা সংবাদ আমরা পেলাম, 2022 সাল থেকে 2032 সাল পর্যন্ত আদিবাসী ভাষা দশক ঘোষিত হয়ে গেছে। তো আমরা আশা করছি এই সময়ে আমরা অনেক কাজ করতে পারবো। আর আরেকটা জিনিস বলি যে আমাদের ময়মনসিংহ এলাকা গারো ভাষা এবং সংস্কৃতির ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যায়, যারা লেখালেখি করেন ম্যাক্সিমামটাই হলো বাংলা নির্ভর। তাদের চিন্তা চেতনার কাঠামোগুলো একেবারেই বাংলা। তারা হয়তো গারোদের বিষয়ে বলছে, কিন্তু উপস্থাপনার ধরন, উপাদান উপকরণ গুলো যেভাবে তুলে ধরতে হয় সেটা কিন্তু একেবারেই আসলে বাংলা ভাষার প্রতিনিধিত্বই তারা করছে। এই হলো অবস্থা। যেমন গারো ভাষা সম্পর্কে কথা বলতে গিয়ে তারা আমাদের বাংলা ভাষার নানান উপাদান উপকরণগুলো তারা ব্যবহার করছে, অথচ ইতিহাসে দেখা যায় আমাদের গারো ভাষার নিজস্ব ইতিহাস ঐতিহ্য আছে। তো এটা আমি একটু উদাহরণের জন্য বলি। 1778 সালের দিকে জন ইলিয়েট নামে ঢাকার একজন কি বলে যে আমাদের প্রশাসক বলা যেতে পারে, ডিসি, সেই সময়ের এই সময়ের ডিসি, তখনকার একটা নাম আছে ওদের, আমি এটা দেখলাম আর কি একটা লেখায়। উনি প্রথম গারো ভাষার শব্দের সংকলন করেছিলেন। ওই গারো ভাষার শব্দের সংকলন সূত্র ধরেই গারো ভাষায় রোমান হরফ ব্যবহারের প্রক্রিয়া চলে, এবং ওইভাবে ধাপে ধাপে 1860, 1902, 1923, 1947 এইভাবে ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় গারো ভাষায় রোমান হরফ নিজস্ব করে নেওয়ার একটা প্রক্রিয়া চলে, এবং শেষ পর্যন্ত আপনার ওই 1923 সালের দিকে 2 সালের দিকে এসে গারো ভাষার জন্য রোমান হরফ গৃহীত হয়, এবং তখন থেকেই রোমান হরফ দিয়ে গারো ভাষা লেখা চালু হয়। এবং এর আগে কিছু কিছু জায়গায় বাংলায় লেখার প্রক্রিয়া চলছিল, কিন্তু যখন 1902 সালের দিকে 23 সালের দিকে নানান পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল যে বাংলা ভাষার বর্ণমালা আপনার ওই গারো ভাষায় লেখার জন্য অনেক সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে প্রনাউন্সিয়েশন। এবং তখনকার অবস্থাগুলো আমি বলার চেষ্টা করছি যে তারা ওই রোমান হরফটাকেই প্রাধান্য দিল ওই সময়ের গারো পণ্ডিত এবং যারা ভাষা নিয়ে কাজ করতো তারা। তো এইভাবেই শেষ পর্যন্ত 1947 সালে এটিকে আরো একটা অগ্রসর হয়। এইভাবে কলকাতা ইউনিভার্সিটি এবং গৌহাটি ইউনিভার্সিটি ধাপে ধাপে গারো ভাষাকে পাক ভারত উপমহাদেশের প্রাচীনতম ভাষাগুলোর একটা হিসাবে গ্রহণ করে নেয়, এবং এক পর্যায়ে ম্যাট্রিকুলেশন পর্যন্ত পড়ার স্বীকৃতি দেয় গারো ভাষায়, তারপরে কলেজ পর্যন্ত স্বীকৃতি দেয়, তারপরে 1900 এটা কত সাল আমি ঠিক বলতে পারছি না, ওই ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনার অনুমতি দেয়। এইভাবে দেখা যাচ্ছে যে এক সময় গারো ভাষায় মাস্টার্স করার অনুমতি হয় ইন্ডিয়ায়, এবং 1996 সালের দিকে গৌহাটি ইউনিভার্সিটির অনুমোদনে আপনার ওই নেহু নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, যেটা এখন থুরায় একটা গারো ক্যাম্পাস আছে, ওই গারো ক্যাম্পাস চালু হয়। প্রথমে এটা চালু হয়েছিল আপনার গৌহাটি ইউনিভার্সিটিতে। গৌহাটি ইউনিভার্সিটি থেকে এখন
চূড়ায় চলে গেছে এবং ওখানে গারো স্কলারদের দ্বারা, গারো টিচারদের দ্বারা গারো ভাষায় পড়ানো হচ্ছে। এখন ওখানে পিএইচডি করতে পারে, মাস্টার্স করতে পারে, গ্রাজুয়েশন মানে উচ্চতর পড়াশোনা যা যা করা যায় সবই করা হচ্ছে। এখন ওখানে প্রতিষ্ঠাতা গারো ভাষার, গারো ল্যাঙ্গুয়েজ, গারো ভাষার যিনি প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন ডক্টর ক্যারোলিন আর মারা, উনি এখনো জীবিত আছেন। সেই দিনও প্রমোদ বলছিলেন যে পেঙ্গুইন ওখানে অনেক ভালো ভালো প্রকাশনাগুলো প্রকাশ করে গারো ভাষার যত প্রথম শ্রেণীর ওয়ার্ল্ড ক্লাসের যত লেখালেখি এই পেঙ্গুইন প্রকাশ করছে। আপনারা দেখবেন ডক্টর ক্যারোলিন আর মারাকের অনেক নাটক, উপন্যাস বা এই জাতীয় অনেক কবিতা, অনেক ভালো ভালো লেখাগুলো ওই পেঙ্গুইন প্রকাশ করছে। বর্তমানে সামেলিন কে আর মারাক আছেন, উনি ফ্যাকাল্টি চেয়ারম্যান, ডিপার্টমেন্টাল চেয়ারম্যান। উনি নেহু গারো ভাষার যে পড়াশোনা ওখানকার প্রধান হিসাবে কাজ করছেন। আরো এইভাবে আরো বেশ কয়েকজন শিক্ষক আছেন গারো ভাষা। এইভাবে বর্তমানে ইন্ডিয়ায় গারো ভাষার একটা প্রতিষ্ঠা বা স্বীকৃতি লাভ করছে। আর আমেরিকায় আপনারা জানেন রবিন্স বার্লিং নামে এক ভদ্রলোক, অ্যানথ্রোপোলজিস্ট, উনি ভারতে এসে দীর্ঘদিন ধরে গারো ভাষা নিয়ে গবেষণা করেছেন, বাংলাদেশেও ছিলেন। উনি মিশিগান ইউনিভার্সিটিতে গারো ভাষা নিয়ে এখনো পড়াশোনার ডিগ্রি পড়াশোনার একটা ব্যবস্থা করে যাচ্ছেন। এই হলো অবস্থা। আর আমাদের দেশের বাংলাদেশের কথা যদি ধরি, এক সময় ধরেন যে অন্য ভাষায়, বাংলা ছাড়া অন্য ভাষায় কথা, অন্য ভাষায় পড়াশোনার কথা চিন্তা করা মানে দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতার মতো অবস্থা ছিল। এই পর্যায় থেকে ইদানিং আমাদের দেশে অন্ততপক্ষে 5-6টা ভাষায় পড়াশোনার জন্য একটা প্রাথমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে। 6টা ভাষার মধ্যে সাঁওতালি ভাষা লিপি সংক্রান্ত জটিলতার কারণে বাদ পড়ে আছে। তো গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, সাদ্রি এই 5টা ভাষায় প্রাক-প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তক তৈরি হয়ে গেছে এবং এটা বিভিন্ন জায়গায় নানা জটিলতা থাকলেও কম বেশি ওই বইগুলা চলে যাচ্ছে, পড়াবার চেষ্টাও করা হচ্ছে। তো এইভাবে আচ্ছা আচ্ছা সরি তো এইভাবে একটা অবস্থা চলছে। তো আমরা এখন বলতে পারি আমাদের সাহিত্য চর্চা, আমাদের ভাষা প্রণীতকরণের একটা প্রক্রিয়া আমাদের দেশে বর্তমানে চলছে। বর্তমান সরকার এই ব্যবস্থা করেছে এবং যথেষ্ট পরিমাণ না হলেও নানান ভাবে একটু প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে এটা যথেষ্ট নয় মোটেও। আমাদের দিক থেকে যেটা আমরা চিন্তা করছি সেটা হলো আমাদের নিজেদের কাজ করতে হবে। আর আমাদের অনেক তরুণ লেখক, বুদ্ধিজীবীরা আছে, তারাও চিন্তা করছে। এবং তবে আগেই আমি বলেছি আমাদের চিন্তা কার্যক্রমের মধ্যে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে নিজস্বতা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা এবং ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড গুলো, যেমন তারা খুব সুন্দর করে বলছিল আপনার ওই মণিপুরী ভাষার মণিপুরী ভাষা সাহিত্যের একটা ঐতিহাসিক পটভূমি আছে, সেই বিষয়গুলো বলছিল। গারোদেরও আছে এরকম। আমি একটুখানি কতগুলো জিনিস বলার চেষ্টা করেছি। তো এইরকম আরো অনেক পৌরাণিক কাহিনী আছে। যেমন আমি যদি বলি কি বান্দি, আনালগোনাল আদাসা, নসিদমসি আদাসা আবিসা, তারপরে আপনার এইভাবে অসংখ্য পৌরাণিক গল্প কাহিনী আছে যেগুলো শুধু বাংলাদেশ সাহিত্য সংস্কৃতিকে নয়, বিশ্ব সাহিত্য সংস্কৃতিতে একটা সভ্যতা সুন্দর, খুবই মূল্যবান একটা উপাদান হতে পারে। এইরকম অনেক বিষয় আছে। সেগুলো আমার ভাষা সাহিত্য হওয়ার কারণেই বলছি না, পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছে। আমরা গ্রিক সাহিত্য করেছি, আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। তারপরে আপনার আমাদের পাক ভারত উপমহাদেশের বিভিন্ন ভাষা সাহিত্য গুলো জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, বাংলা তো পড়ি। তো ওই দিক থেকে বিবেচনা করে আমি মনে করি আমাদের শেরাম দা যেভাবে বলছিলেন, উনি আরেকটা জিনিস উল্লেখ করা নয়, যেহেতু উনি জানেন আমাদের মণিপুরী ভাষা সাহিত্য
একটা সমৃদ্ধ না শুধু বিশ্বনন্দিত। আমাদের বিশ্বভারতীতে মণিপুরী ভাষা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে পড়ানো হয়। অন্য কোনো ভারতীয় আমাদের আদিবাসী ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কে পড়ানো হয় কিনা জানি না, তবে মণিপুরী ভাষা সংস্কৃতি সম্পর্কে পড়ানো হয়, নৃত্য সম্পর্কে পড়ানো হয়। তো এইভাবে আমাদের এক একটা আদিবাসী জন সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ, গর্বের, এবং একটা দেশকে গণতান্ত্রিক বিকাশের জন্য, মানবিক মূল্যবোধ সমৃদ্ধ করার জন্য এবং বিশ্ব দরবারে আমাদেরকে আমাদের জাতীয়ভাবে একটা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা বা স্বীকৃতিকে আরো উজ্জ্বল করার জন্য যথেষ্ট উপাদান উপকরণগুলো আদিবাসী সাহিত্য সংস্কৃতিতে আছে। এইগুলো যদি সরকারের সংশ্লিষ্ট মানুষজন যদি বুঝতে পারে, তাহলে অবশ্যই আমাদের আরেকটু সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। এই জন্য আমাদের নিজেদের কিছু কাজ করতে হবে এবং কাজ করা উচিত। মানুষকে মোটিভেশন করা, শুধু সমালোচনা করে থাকলেই তো হবে না, আমাদের বিষয়টা ভালো জিনিসগুলো তুলে ধরার জন্য কাজ করতে হবে। এবং আমি বিশ্বাস করি, আমি সরকারি পর্যায়ের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ওখানে অনেক স্কলার পণ্ডিতজনরা আছেন, ওদের সাথে কথা বলে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সাথে কাজ করে বুঝতে পারি একে শেরামদার ব্যাপারে যে মানসিক দৃষ্টিভঙ্গি আছে, এটা অত্যন্ত সম্মানজনক। এবং আমরা ওনাকে নিয়ে অত্যন্ত গর্ব অনুভব করি। তো এইভাবে আমি শুধু ওনাকে মণিপুরী ভাষা সাহিত্যের একজন প্রতীকী হিসাবে দেখি না, উনি আমাদের বাংলাদেশের আদিবাসী জনসমাজের একটা কণ্ঠস্বর, এবং উনি আমাদের সাথে থাকলে আমরা অনেক সাহস এবং চেতনাগত দিক থেকে সমৃদ্ধি লাভ করতে পারি। তো আরেকটু বলি আমাদের ময়মনসিংহ এলাকার হাজং ভাষা সাহিত্য সম্পর্কে, যে হাজং এক সময় অক্টোবর নভেম্বরের দিকে ময়মনসিংহ এলাকায় অত্যন্ত আনন্দদায়ক সুখকর একটা পরিবেশ হতো। কারণ হাজং জনগোষ্ঠীর লোকেরা তখন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তাদের কতগুলো লোকনাট্য তৈরি করে পাড়ায় পাড়ায় ঘুরতো, এবং সেইগুলো তারা উপস্থাপন করতো। মানুষজন সেটা দেখার জন্য কবে অক্টোবর মাস আসবে, কবে নভেম্বর মাস আসবে, ওই ধান কাটার সময় এই অপেক্ষায় থাকতো, কারণ এইগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল। যেমন আমি একটা বলতে পারি, মহিষাসুর, দেয়ালি, এই জাতীয় বিষয়গুলো আছে, এইগুলো তারা নানানভাবে নাট্যরূপ দিয়ে মানুষজনের কাছে নিয়ে যেত। তো এই যে বিষয়গুলো এখন নেই, শেষ হয়ে গেছে। কেন? প্রশ্ন হলো কেন? কারণ এখন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট এইগুলো টিকিয়ে রাখার মতো অবস্থা বা সাপোর্ট ছিল না। তো আমরা দেখছি এখন আবার একটুটা হলেও প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। তো এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। এই জন্যে আমাদের আজকের যে আলোচনা অনানুষ্ঠানিক ভাবে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অগোছালো ভাবে যে মেসেজগুলো আপনাদের কাছে দিচ্ছে, সেটা আপনাদের হয়তো খুব সমৃদ্ধ না করলেও একটা কৌতূহলী দৃষ্টিভঙ্গি, কৌতূহল হয়তো সৃষ্টি করবে। তো একইভাবে আমি বলতে চাই, কোচ ভাষা সংস্কৃতি, আপনারা জানেন এক সময় কোচ রাজা ছিল, এবং কোচ তারা রাজ্য শাসন করত, কিন্তু এখন আর সে অবস্থা নেই, তারা বিপন্ন অবস্থায় আছে। যেমন ওই গারোদেরও রাজ্য আছে, রাজ্য শাসন করতো, আপনারা জানেন সুসং দুর্গাপুর, সুসং রাজা ছিল, নেত্রকোনা মোহন রাজা ছিল, তারপরে শেরপুরে 107 বছর ধরে 1775 থেকে 1872 সাল পর্যন্ত 107 বছর শেরপুর এলাকায় ব্রিটিশ বিরোধী, মানে নানান রকম জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে তাদের উপর যে অত্যাচার অবিচার হতো, এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তারা করতো। একইভাবে তাদের কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণের জন্য তারা চেষ্টা করতো। এইরকম ইতিহাস ঐতিহ্য আছে, যেটা এইগুলো নিয়েও আমরা সাহিত্য সৃষ্টি করতে পারি, এইগুলো নিয়েও আমরা ইতিহাস রচনা করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে
এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের প্রজন্মের চেতনায় আনতে হবে। এই জন্য আমাদের কাজ করতে হবে। এই জন্যই আমরা চেষ্টা করছি এই যে প্রাক প্রাথমিক পর্যায়ে আমাদের ছেলে মেয়েদের মাতৃভাষার শিক্ষার বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যেই আমরা বারবার চেষ্টা করছি পরবর্তীতে যাতে মণিপুরি, হাজং সহ আরো এরকম অন্যান্য যারা আছে সেই সমস্ত ভাষার লোকজনদেরকে ভাষা প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তক তৈরির জন্য যাতে সরকার কার্যক্রম গ্রহণ করে, আমরা এটা বারবার বলে আসছি। আর এটা আমরা ওই এমএলএ ফোরাম নামে একটা আমাদের প্রতিষ্ঠান আছে, যেখানে আমাদের কথা সাহিত্যিক শ্রদ্ধেয় সেলিনা হোসেন, উনি আমাদের আহ্বায়ক, ওনার নেতৃত্বে, এবং রাশেদা কে চৌধুরী আছেন, ওনাদের তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করে যাচ্ছে। তো একই সাথে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ যারা বিভিন্ন দিক থেকে দিক নির্দেশনা দিয়ে থাকেন মাতৃভাষা শিক্ষার পাঠ্যপুস্তক এবং উপকরণ তৈরির ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছে। তো আমাদের ভাষা সংস্কৃতি সংরক্ষণ, এটার জন্য এই প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং এটা আমাদের বাচ্চাদের, পরবর্তী প্রজন্মের শিশুদের, ছেলে মেয়েদের জাগিয়ে তোলার জন্য একটা ভালো একটা মাধ্যম হতে পারে, এবং অবশ্যই একটা মাধ্যম। তো আমি অগোছালো ভাবে অনেক মেসেজ বা তথ্যগুলো বলছি, তবে এখানে হয়তো ভাষা সাহিত্যের বিষয়গুলো ওইভাবে আসছে না, তার থেকে বরং আমাদের আন্দোলন সংগ্রামের বিষয়গুলো আসছে। কিন্তু আন্দোলন সংগ্রামের বিষয়গুলো কেন আমরা বলছি, আমি আমার একটা লেখায় বললাম, আমরা এখন আমাদের আন্দোলন সংগ্রামের কথা বলছি, আমাদের অধিকারের কথা বলছি। আমরা শিল্প সাহিত্য চেতনাগুলো সমৃদ্ধ করার কথাগুলো কখন বলবো? আমাদের বাড়ি ভিটা দখল হয়ে যায়, আমাদের গাছ কেটে নিয়ে যায়, আমাদের জমি, চাষের জমি জোর করে নিয়ে যায়, অবৈধভাবে নাম খারিজ হয়ে যায়। তো এইগুলা করতেই আমাদের শিল্প সাহিত্য সৃষ্টির চেতনাগুলো থাকে না। তো এইভাবে আমরা কিভাবে আমরা শিল্প সাহিত্য, এই যে আমি এখন ধরেন আমি এখন সাহিত্য রচনার জন্য চিন্তা করছি, কিন্তু আমার ওখানে কয়েকশো, প্রায় 39টা গ্রাম তালিকাভুক্ত হয়ে গেছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। তারা সরকারের খাস জমি দখল করে, সরকারি ভাষায় খাস জমি, কিন্তু আমরা বলি ঐতিহ্যবাহী জমি। আমরা ওই যে আমি বললাম 1775 থেকে আমরা ওখানে আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু আমাদের বাপ দাদারা তখন পড়াশোনা জানতো না বিধায় এই জায়গা জমিগুলো তারা কাগজপত্র করে রাখতে পারে না। তো এই যে এই জমিগুলো আমরা বাঁচাবো, নাকি আমরা সাহিত্য চিন্তা করব, আমরা কবিতা লিখবো, গল্প লিখবো? আমি একজন সাহিত্যের মানুষ, এই হইল বাস্তবতা। তো এই সবগুলো মিলেই আমাদের অনেকগুলো চিন্তার আছে। তবে আমি মনে করি যেটা, এই সমস্ত বিষয়গুলো তো সাহিত্যের উপাদান হতে পারে, এইগুলো বিষয় তো নাটকের উপাদান হতে পারে, এইগুলো বিষয় নিয়েই তো আমরা কবিতা লিখতে পারি, এইগুলো নিয়েই তো আমরা প্রবন্ধ বা কিংবা আপনার উপন্যাস তৈরি করতে পারি। তো তবে বিষয় হলো এইগুলো আমরা আমাদের তরুণদের ভাবনায় আনতে চাই। আমাদের যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত সেই সমস্ত তরুণ আমাদের ছেলে মেয়েদের চেতনায় আমরা এগুলো আনতে চাই। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। তো আমি আবারও প্রমোদকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। প্রমোদ আজকে যে আয়োজনটা করেছে, এইগুলোর মধ্য দিয়েই হয়তো আমরা করতে পারবো। আমি আর বেশি কিছু বলতে চাই না, আজকের জন্য এইটুকুই বলতে চাই। পরবর্তীতে যখন আমরা আলাপ আলোচনা করব, তখন বিষয় ভিত্তিক, যেমন আমি একটা শব্দ ব্যবহার করলাম, এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, মানে বিপদাপন্ন ভাষা বা বিকৃতির পথে ভাষা বিকৃতি হয়ে যাচ্ছে। যেমন আমাদের, আমি যাদের কথা একটু আগে বলছিলাম, তারা নিজেদের ঘরে, পরিবারের, কমিউনিটিতে বা নিজেদের অনুষ্ঠান আদিতে নিজেদের ভাষা ব্যবহার করে না, বাংলা ব্যবহার করে। যেমন ধরুন এই যে প্রতি বছর ওয়ানগালা অনুষ্ঠান হয় ঢাকায়, এখানে তারা চাইলেই বাংলা ব্যবহার গারো ব্যবহার করতে পারে, কিন্তু না, তারা বাংলা ব্যবহার করে। তারা পরিবারে গারো ব্যবহার করতে পারে, তারা ওখানে বাংলা ব্যবহার করে। তো এই যে এই বিষয়গুলো, তো আমি আমি যতটুকু জানি অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও এই সমস্যাগুলো প্রকট হয়ে দেখা দিচ্ছে, অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও। এই আর কি, এই বিষয়গুলো আমাদের ভাষা সাহিত্য চর্চায় আনতে হবে। এগুলো কিভাবে
পরিবর্তনের জন্য আমরা কাজে লাগাতে পারি। পরিবর্তন বলতে আমাদের নিজস্বতাকে কিভাবে সমৃদ্ধ করা যায়, সমৃদ্ধির জন্য এইগুলোকে আমরা কিভাবে উপাদান উপকরণ হিসাবে কাজে লাগাতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে চাই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নিরন্তর শুভেচ্ছা। তবে সাহিত্যও একটা মাধ্যম, যেমন আমরা আফ্রিকান সাহিত্যে আমরা পাই, ল্যাটিন আমেরিকার সাহিত্যে পাই, এমনকি এই কানাডার যে ইন্ডিজিনাস যে আমরা যে আদিবাসী বলি, ওনারাও, যদিও এটা উন্নত দেশ, একদম প্রথম শ্রেণীর পৃথিবীর একটা দেশের মধ্যে কানাডাও একটা, কিন্তু এখানেও যে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক আধিপত্য, তারপরে ভাষার যে আধিপত্য এখানে যে বিরাজমান, ওনাদেরকে মানে এখানকার যে লোকাল যে আদিবাসী, ওনারাও এটা শিকার মানে কি করেন, ভুক্তভোগী। তো এখানে কি বলবো, উন্নত বা উন্নয়নশীল বা উন্নত দেশ ওইটা না, এখানে সামগ্রিকভাবে আমাদের যারা আদিবাসী বলি বা ভাষিক বা জাতিগত যে সংখ্যালঘুদের ভাষা নিয়ে কিন্তু সব জায়গায় সমস্যা আছে। আর বিশেষ করে আপনি যেটা বলছেন যে ইন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ বা আমরা যদি মৃতপ্রায় যে ভাষা, ওটা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। ওটা নিয়ে অনেক জায়গায় অনেকভাবে কাজ করছেন, অনেক এনজিও কাজ করছেন, অনেক কি বলবো কমিউনিটি অর্গানাইজেশনও কাজ করছেন। ওইটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে একটা সেশন করব। তো আপাতত আমরা ভাষা বা আমাদের ভাষার সাহিত্য এবং তার সম্ভাবনা বা সমস্যা নিয়ে একটু আলোচনা করি। এ পর্যায়ে আমি আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকে, রাঙামাটি থেকে আমাদের মধ্যে যোগ পাচ্ছেন আনন্দ জ্যোতি চাকমা, আনন্দদা। উনিও একজন লেখক, কবি, বিশেষ করে এই লেখক সত্তা বা এর চাইতে বেশি হলো উনি কি বলবো অ্যাক্টিভিস্ট, মোর অ্যাক্টিভিস্ট, এবং একজন সাংগঠনিক বা কর্মী। তো উনার কাছে উনার পরিচয় উনি নিজেই দিবেন। জাতিগত সংখ্যালঘু ভাষার সাহিত্য চর্চা এবং সম্ভাবনা শীর্ষক যে আজকের অনলাইন যে আলোচনা, আমি সর্বপ্রথমে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় হামন প্রমোদ দাদাকে আজকে এ ধরনের একটি চমৎকার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। একই সাথে আমাদের আজকের এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছে, বিশেষ করে দেশ বরেণ্য সাহিত্যিক, আমাদের আদিবাসী সমাজের গর্ব একে শেরাম মহোদয় এবং বাঁধন আরেং, এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে অনেকে যুক্ত হয়েছেন। আমি আলময় দাদাকে দেখতে পাচ্ছি, একই সাথে আমার বন্ধুর জ্ঞানদর্শী চাকমাকেও আমি ছিলাম। যাই হোক, আজকের এই আলোচনায় আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আসলে আজকে এখানে যেটা মনে করছিলাম সেটা হচ্ছে আমি জানাতে নয় বরং জানতে এখানে যুক্ত হয়েছি। আমি প্রমোদদার সাথে যখন আমাদের কথা হয়, আমি প্রায় সময় বলি এখন পার্বত্য চট্টগ্রামে যারা সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছেন তাদের মধ্যে সবচেয়ে বয়োকনিষ্ঠ এবং অনভিজ্ঞ মানুষটি হতাম আমি। তো আমি এখনো ওই শেখার পথে আছি। তারপরে আমার একটা মনের আগ্রহ এবং তাগিদ থেকেই কিন্তু আমি এই কাজগুলোর সাথে যুক্ত হই এবং আপনাদের সাথে এই পরিচয়টা হয়ে যায়। যাই হোক, ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধেয় একে শেরাম মহোদয় এবং বাঁধন আরেং মহোদয় অনেক আশা এবং সম্ভাবনার কথা শুনিয়েছেন, যে কথাগুলো আসলে এর আগে অনেকগুলো বিষয় আমার জানা ছিল না। যেই কথাগুলো, যে বিষয়গুলো আজকে আমরা একে শেরাম মহোদয়ের যে মণিপুরী সাহিত্যের এবং মণিপুরী জাতিসত্তার যে প্রাচীন যে ঐতিহ্যগুলো, সংস্কৃতিগত যে ঐতিহ্য, সাহিত্যের যে ঐতিহ্যগুলো আমরা জানলাম, এবং একই সাথে গারো ভাষার যে অবস্থাটা, বৈশ্বিক যে অবস্থাটা, সেটাও আমরা সংক্ষিপ্তভাবে আমি বলছি আমাদের বাঁধন আরেং মহোদয়ের কাছ থেকে জানলাম। আমি পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের বাঁধন আরেং মহোদয়ের যে কথাগুলো সংক্ষেপে যদি আমি মূল্যায়ন করি, তাহলে আমি বলবো যে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের জাতিগত এবং ভাষিক যে সংখ্যালঘু জনগোষ্ঠী আমরা রয়েছি, আমাদের সর্বপ্রথম যে সংকট সেটা হচ্ছে আত্মপরিচয়ের সংকট। এই আত্মপরিচয়ের সংকটের কারণে কিন্তু আমরা অনেক
ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়ে গেছি। আমাদের দেশের যে স্বাধীন দেশের যে সংবিধান, এই সংবিধান আমাদের আত্মপরিচয়ের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। এবং এখানে কিছুক্ষণ আগে বাদন আরেক মহোদয়ও বলে গেছে যে আমাদের এখন যে চরম অস্তিত্বের যে সংকট, এই সংকটের জায়গা থেকে যদি আমি বলি, তাহলে আমাকে বলতে হবে যে আমাদের অস্তিত্ব আগে, আমাদের আত্মপরিচয়ের দিকটি আগে, নাকি আমার সাহিত্য আগে। তো আমি এই জায়গায় বলবো আমাদের এখানেও কিন্তু একটা চরম একটা আন্দোলন সংগ্রামের প্রয়োজন রয়েছে, এবং যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা আশা করতে পারি যে আমাদের সর্বপ্রথমে আমাদের আত্মপরিচয়ের সংকটটাকে আগে মিটিয়ে নিতে হবে। আমাদের যে জাতিগত যে যে আমরা যে অস্তিত্বের যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, এইটা কিন্তু আমাদের আগে মীমাংসা হওয়া দরকার। তাহলে পরে আমরা আমাদের অন্যান্য একটি জাতি, বিকশিত জাতি হিসেবে যে বিষয়গুলো প্রয়োজন, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এই বিষয়গুলো তখন সংরক্ষিত হবে। যাই হোক, এটি বলছিলাম আমি, আমাদের বাংলাদেশের পাহাড় বলি, সমতল বলি, সব জায়গায় কিন্তু আমাদের একটা আত্মপরিচয়ের সংকট বিরাজমান রয়েছে। তো এই জায়গা থেকে উত্তরণের উপায়গুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এরপরে আমি আসি যে আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে বলি, আমরা প্রায় বলে থাকি আমরা 10 ভাষাভাষী, এখানে ভিন্ন জাতিসত্তার বসবাস এখানে। এরই মধ্যে আরো বেশ কিছু জাতিসত্তা এখানে যুক্ত হয়েছে। আমরা এখন পার্বত্য চট্টগ্রামে 14টি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছি। তো এই জনগোষ্ঠীগুলোর কিন্তু আলাদা আলাদা ভাষা, তাদের যে সাহিত্য রয়েছে, আমাদের বর্ণমালা রয়েছে। তো এগুলো আমি যদি কয়েকটি আদিবাসী, এখানকার আদিবাসীর কথা বলি, তার মধ্যে অন্যতম হচ্ছে যে চাকমা, মারমা, ত্রিপুরা, এবং মুরংদেরও বেশ ভালো অবস্থা এখানে রয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ক্ষেত্রে যদি বলি, ভাষা এবং সাহিত্য ক্ষেত্রে যদি বলি, তাহলে এটির সুদীর্ঘ ইতিহাস তো নিশ্চয় রয়েছে। তারপরে কিন্তু জাতি হিসেবে বিকাশের যে জায়গাটি, সেটি বলবো যে ব্রিটিশ শাসন আমল থেকে, ব্রিটিশের আগে আমাদের যে মুঘল শাসন আমল ছিল, এখানে মুঘলদের পরবর্তী সময়ে ব্রিটিশ শাসন আমল, ব্রিটিশদের পরে পাকিস্তানি আমল, পাকিস্তানের পরে অধুনা বাংলাদেশ আমল। তো এই প্রত্যেকটি জায়গায় আমরা যদি দেখি, কিন্তু কোনো সময় পার্বত্য চট্টগ্রামের এই জাতিগুলোর ভাষা সাহিত্য নিয়ে কাজ করার মতো কোনো সুযোগ তেমন হয়নি। যা কিছু হয়েছে তা হয়েছে কিন্তু ব্যক্তি এবং কমিউনিটি উদ্যোগেই হয়েছিল। আমরা আমাদের বিশেষ করে চাকমা সাহিত্যের ইতিহাস যদি দেখি, তাহলে চাকমা সাহিত্যের ইতিহাস যদি বলি, তাহলে এখানে আমরা এখানে সাহিত্য চর্চাতে আমাদের এখানে প্রাথমিকভাবে যদি বলি, তাহলে দুটো উপায় হচ্ছে, একটি হচ্ছে বাংলা, আরেকটি আমাদের নিজস্ব মাতৃভাষার মাধ্যমে হচ্ছে। তো আমরা দেখি যে গদ্য সাহিত্য বিকাশের পূর্বে আমাদের যে যে লোক সাহিত্যগুলো ছিল, পালা নির্ভর যে সাহিত্যগুলো ছিল, এগুলো আমরা এগুলো গ্রন্থাকারে প্রকাশটা খুব দেরিতে হয়েছে। কারণ এই পার্বত্য চট্টগ্রামটা দুর্গম এলাকা হওয়ার কারণে, এবং ব্রিটিশরা যেটা বলেছে যে এটা এক্সক্লুডেড এরিয়া হিসেবে ছিল তখন, যে 1860 সালে, 60 সাল থেকে যদি ধরি, তাহলে এই 1860 সালে যে পার্বত্য চট্টগ্রাম জেলা হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা এখানে পার্বত্য চট্টগ্রামের মানুষ একটু আমরা সভ্যতা কিংবা আলোর গতির দিকে আমরা এগুতে শুরু করলাম। এর পরবর্তীতে আমরা বলি যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের যে সাহিত্য, এই সাহিত্য তো বিংশ শতাব্দীর বিশেষ করে 30-এর দশক থেকেই কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে এই যে লোক সাহিত্য নির্ভর যে সাহিত্য চর্চা, এই সাহিত্য চর্চা থেকে বেরিয়ে আসার একটা ক্ষেত্র আমরা দেখতে পেলাম, সেটি হচ্ছে আমাদের চাকমা যে রাজবাড়ি। এই চাকমা রাজবাড়ি কেন্দ্রিক বিশেষ করে 1936 সালে সম্ভবত গৈরিকা পত্রিকা প্রকাশিত হচ্ছে রানী বিনিতা রায়ের পৃষ্ঠপোষকতায়।
তখন থেকে কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে গদ্য সাহিত্য রচনা হচ্ছে বা চর্চা হচ্ছে, এবং সেটাও কিন্তু বাংলা ভাষায় মানে গদ্য সাহিত্য চর্চার ক্ষেত্রটা শুরু হয়েছিল। এভাবে আস্তে 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 করে আমরা দেখি যে স্বাধীনতাোত্তর সময়ে আমরা এখানে পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে আমি সংক্ষেপে বলছি যে 1970-এর দশকে বিশেষ করে এখানে পার্বত্য চট্টগ্রামে ওই জুমিয়া ভাষা প্রচার দপ্তর 1970-এর দশকে খুব সম্ভবত সেটা জন্ম লাভ করে, এবং এই জুমিয়া ভাষা প্রচার দপ্তরের মাধ্যমে কিন্তু এখানে পার্বত্য চট্টগ্রামে সাহিত্য চর্চাটা, কবিতা চর্চা ক্ষেত্রটা আরো উন্মুক্ত হয়ে যাচ্ছে। তো এভাবে পরবর্তী সময়ে আমরা দেখি যে যুবাপ্রদের পরে এখানে অনেকগুলো সঙ্গীতের ক্ষেত্র, তখন 1972-এ গিরিশীয় শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় সঙ্গীতের ক্ষেত্রে। এরপরে আমরা অনেকগুলো সংগঠনের উপস্থিতি আমরা লক্ষ্য করি। এর পরবর্তী 80-র দশকে এসে আমরা জুমি স্ট্যাটাস কাউন্সিল প্রতিষ্ঠা হচ্ছে, যদি রাকি ছিল, রাঙামাটি কেন্দ্রিক ছিল, সেটা পরবর্তীতে জুমি স্ট্যাটাস কাউন্সিলে নাম পরিবর্তন করা হয়। এবং সেই জুমি স্ট্যাটাস কাউন্সিলকে কেন্দ্র করে কিন্তু পার্বত্য চট্টগ্রামে 3 পার্বত্য জেলায় সমগ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সাহিত্য চর্চার ক্ষেত্রটা আরেকটু অবারিত হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের। তো এখন এর পরবর্তী সময়ে আমরা 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে। চুক্তি উত্তরকালে এর পরিধিটা আরেকটু বিস্তৃত হচ্ছে, এবং এখানে ইতিমধ্যে বাদন আরেং মহোদয় উল্লেখ করেছেন যে এখন যে এমএলই মাধ্যমে যে কাজগুলো হচ্ছে, এবং বাংলাদেশে যে আপাতত 5টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে ভাষা চর্চা, বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষাদান যে পদ্ধতি, এই পদ্ধতি চালু হয়েছে। তবে সেখানেও আমি দেখি যে আমাদের অনেকগুলো বাধা বিপত্তি তো রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে আমরা যদি দেখি যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, এখানে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে আমরা তো জানি 1977 সালে যে বিরিশিরিতে যে এই প্রতিষ্ঠা হলো, যে আমাদের তারপরে 1977 পরে 78 সালে 1978-এ রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট অর্থাৎ উষায় উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলো। এগুলোতে যদি দেখি আইনগত অনেকগুলো দুর্বলতা আমরা লক্ষ্য করি। সেগুলো কি সরকারি সদিচ্ছা কিংবা অনিচ্ছা কি, এটি কিন্তু একটু পর্যালোচনা করা দরকার। এগুলোতে কিন্তু আইনগত দিক থেকে যদি দেখি যে তেমন কোনো শক্তিশালী কোনো ভিত্তি কিন্তু সেখানে আমরা লক্ষ্য করি, বিশেষ করে ভাষা সাহিত্য চর্চার ক্ষেত্রে। তো এরপরে তো আমরা দেখি বাংলাদেশে যে আইনগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এর মধ্যে যে যদি বলা হয় যে এই যে আমাদের যেগুলো হয় জাতীয় সংসদের মাধ্যমে যে আইনগুলো প্রণয়ন করা হয়, এগুলোতেও দেখা যাচ্ছে যে আসলে হয় না। এমনকি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কথা বলা হচ্ছে এখানে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কিন্তু আমাদের সুযোগটা কতটুকু আছে সেটাও কিন্তু বিবেচনার যোগ্য। মানে যেটুকু সুবিধার কথা বলা হয়েছে সেটুকু আসলে এই সংকটাপন্ন একটি অবস্থাকে জিয়ে রাখার জন্য, উদ্ধারের জন্য এটি কতটুকু যথেষ্ট কিনা, এটি কিন্তু আমরা আমাদের বিবেচনার দাবি রাখি। তো যাই হোক, আমি আরো অন্য অনেক প্রাজ্ঞ আলোচক আছেন, আমি আর খুব বেশি দীর্ঘায়িত করছি না। তো যে কথাটি বাদন আরেং মহোদয়ের একটি কথা আমি আরো একটু স্মরণ করছি, সেটা হচ্ছে যে যে আমরা আমাদের প্রতিনিয়ত আমরা ভীতিমাতি ছাড়া হচ্ছি। সরকারের এজেন্সিগুলো নানাভাবে পার্বত্য চট্টগ্রাম, পাহাড় কিংবা সমতল সব জায়গায় কিন্তু আমাদের উপরে একটা চরম একটা আগ্রাসন আছে। আমরা আমাদের অস্তিত্বকে নিয়ে এখন ভাবি। আমার ভাষা নিয়ে, সংস্কৃতি নিয়ে ভাবার সময়টা কোথায়? আমার অস্তিত্বই যদি টিকে না থাকে তাহলে আমার সংস্কৃতি, আমার ভাষা কিভাবে টিকে থাকবে? তো সব জায়গায় কিন্তু একটা বড় ধরনের আগ্রাসন, জাতিগত আগ্রাসন তো আছেই। তো সেখানে আমাদের ভাষাগত আগ্রাসন, যেমন আমাদের পার্বত্য চট্টগ্রাম অনেকগুলো জায়গার নাম বাঙালিকরণ করে বা বাংলাকরণ করা হয়েছে, যেগুলো আমাদের আগে আমরা চাকমা ভাষায় নান্যাস্বর এভাবে উচ্চারণ করি। তো
তো সেই স্থানের নামকরণ করা হতে নানিয়ার চর, এভাবে আমরা আমরা বলে রাঙামাইতে, তো এদিকে বাঙালিকরণ করা হলে রাঙ্গামাটি বলা হয়। তাহলে এই যে ভাষাগত যে আগ্রাসন, সংস্কৃতিগত যে আগ্রাসন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো বেরিয়ে আসার জন্য আমি মনে করি আমাদের সংগ্রাম, আমাদের ইচ্ছা থাকলে কিন্তু শুধু হবে না, সদাশয় সরকারের পক্ষ থেকে যদি সেই ধরনের সদিচ্ছা যদি না থাকে, তারা যদি ভাষাগত জাতিগত সংখ্যালঘুদেরকে কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে কাউন্ট করে থাকে, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু প্রতিনিয়ত বিলুপ্তির দিকে চলে যাবে। তো এইটি আমি এই জায়গায় আমি এগুলো মনে করি আর কি। তো যাই হোক, আমরা যেটা আমাদের একে সেরাম মহোদয় খুব চমৎকার আলোচনা করেছেন, বাদেন আরেন মহোদয় অনেক প্রাজ্ঞ আলোচনা করেছেন। আমার সেরকম অভিজ্ঞতা খুব একটা নেই। আমি এখনো যেটা বলছি, প্রমোদাকে বলছি, আমি এখনো শিখছি, হাঁটছি। আপনাদের সাথে থাকার আমার একটা আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে। সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের সাথে মিলিত হলাম। তো যাই হোক, পরবর্তী সময় আমাদের মধ্যে পাহাড় এবং সমতল শুধু নয়, আমাদের পৃথিবীব্যাপী আমাদের যে আদিবাসী গুলো জাতিগুলো রয়েছে, এই যে একটু আগে আমরা প্রতিনিয়ত বলছি আদিবাসী শব্দটি, এটি দিয়েও তো আমাদের রাষ্ট্রের মধ্যে কিন্তু আদিবাসী স্বীকৃতি তো নেই। আমরা আদিবাসী, এটা আইন প্রজ্ঞাপন করে বলা হচ্ছে যে আদিবাসী শব্দটি ব্যবহার করা যাবে না। আজকে আপনার বাংলাদেশের প্রথম সারির যে পত্রিকাগুলো দেখেন, তারা কিন্তু এখন আদিবাসী শব্দটি তারা অ্যাভয়েড করে চলেছে। তা রাষ্ট্রের একটা আগ্রাসন প্রতিনিয়ত আছে। তাহলে এখন আমরা ঢাকায় যে সম্মেলনটা করতে চাই আগামীতে, তাহলে এখানে কি হবে? এখানে কি আমরা মণিপুরী সাহিত্য সম্মেলন বলবো, চাকমা সাহিত্য সম্মেলন বলবো, নাকি গারো সাহিত্য সম্মেলন বলবো? কিন্তু এক জায়গায় যদি আমরা আসতে পারি যে আজকে আদিবাসী শব্দটি যদি আমাদের সরকার স্বীকৃতি দিত, যেভাবে জাতিসংঘে স্বীকৃত হয়েছে, তাহলে আমরা আজকে আদিবাসী সাহিত্য সম্মেলন বললে যে ধরনের একটা প্রেক্ষাপটটা চমৎকার হচ্ছে, বা সকলের কাছে আমাদের আদিবাসী জনগণের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পাচ্ছে, বৈশ্বিকভাবে এটি স্বীকৃত হচ্ছে, সে জায়গাতেই যদি আমরা এস্টাবলিশ করতে পারতাম, সরকার যদি এগুলোকে স্বীকৃতি দিত, তাহলে আমার মনে হয় আমাদের তেমন আর কিছু প্রয়োজন হতো না। আমরা আমাদের এগিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু দুয়ারটা খুলে যেত। তাহলে এখন আমরা ঢাকায় যদি সম্মেলন করি, এই যে সাহিত্য সম্মেলনটা হবে, এটার একটা যৌক্তিক একটা নামকরণের ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। আমরা তো যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃত নয়, এখন আমরা আদিবাসী সাহিত্য সম্মেলনও বলতে পারবো না। এবং আমরা আদিবাসী সাহিত্য যে বলছি, এটা মৌখিকভাবে বলছি, হয়তো আমরা নিজেরা লিখে সেটা প্রকাশ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেটার কোনো স্বীকৃতি নেই। এবং বরং সেই শব্দটি ব্যবহার করতে গেলে আমাদেরকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের কাজ করার যথেষ্ট সময় এসে গেছে বলে আমি মনে করি। যাই হোক, আজকে যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন, আমি সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি অনেক লম্বা কথা বললাম, আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ওইটার সম্মুখীন হচ্ছে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীব্যাপী। তো এর জন্য আমি বলছি যে আমাদেরকে এমনি মানবাধিকার বা এই রাইটস নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হয়, বা ল্যাঙ্গুয়েজটিকে নিয়ে, কিন্তু আমরা সাহিত্যের অঙ্গনেও যে আদিবাসী সাহিত্য বলতে পৃথিবীতে আলাদা একটা মর্যাদা, আলাদা একটা কি বলে ফেনোমেনন তৈরি হয়েছে, যেমন কানাডিয়ান ইন্ডিজিনাস লিটারেচার, ঠিক আছে, বা ভারতের আমরা বলি যে নর্থ ইস্টের, এটা কিন্তু আলাদা একটা জায়গা পেয়েছে পৃথিবীর মানে বিশ্ব সাহিত্যের অঙ্গনে। ঠিক তেমনি বাংলাদেশেও হয়তো এখনো আমরা পারিনি, কিন্তু আগামীতে অবশ্যই বাংলাদেশের আদিবাসী সাহিত্য বলি বা ক্ষুদ্র নিগোষ্ঠী, যদিও সরকার বলতেছে আদিবাসী বলা যাবে, কিন্তু অটোমেটিক্যালি আমার মনে হয় আগামীতে ওটা প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশের যে অপরাপর যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা যে ভাষিক এবং জাতিগত সংখ্যালঘুদের ভাষা সাহিত্যের নিজস্ব একটা কি বলবো সাহিত্যের সীমানা বা সাহিত্যের একটা চলে আসবে। তো আমরা ওই অপেক্ষায় আছি। এই পর্যায়ে আমাদের শেষ বক্তা বা শেষ আলোচক কবি সনাতন হামম। সনাতন, কিছু বক্তব্য শুনেছি বাঁধনদার কাছ থেকে, খুব দুঃখজনক এবং ভয়ঙ্কর। আমার কাছে সাহিত্য নিয়ে ভাববো নাকি আমাদের পারিবারিক এই যে ভূ সম্পত্তি নিয়ে ভাববো, এ ধরনের একটা হ্যালো শোনা যায় কন্টিনিউ প্লিজ, শোনা যায়। তারপরে আনন্দদার কাছ থেকে একই বক্তব্য আমি শুনতে পাচ্ছি। এটা আমার কাছে খুব কষ্টকর এবং এটা রীতিমতো আমাকে
খুব চিন্তিত করে তুলছে, যার জন্য সাহিত্য নিয়ে ভাববার এই মুহূর্তে আমার কাছে খুব কষ্টকর লাগছে, খুব কষ্ট। এর থেকে পরিত্রাণের জন্য আমি মনে করি আমাদের সকল আদিবাসীদের একত্রিত হওয়া দরকার এবং একটি সেমিনারের মাধ্যমে আমাদের নিজেদের আত্মপরিচয় এবং আমাদের নিজেদের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কি করা উচিত, একটা সেমিনারের মাধ্যমে মিডিয়াকে নিয়ে এসে মিডিয়াকে তুলে ধরা এবং সরকারের কাছে আমাদের এই সমস্যাগুলা তুলে ধরার জন্য আমি মনে করি এই ধরনের কিছু উদ্যোগ নেওয়া দরকার। আমি মনে করি এই অবস্থায় যদি আমরা থাকি তাহলে আমরা নিজেদের সাহিত্য নিয়ে ভাববো নাকি আমাদের ভূ সম্পত্তি রক্ষার জন্য আমরা দৌড়াদৌড়ি করবো। এত হয় না, দুদিকেই তো আমাদের এই সমস্যা। এটা আমার মনে হয় এটা সকল আদিবাসীদের এইটা মনে হয় সম্ভবত কিছুটা না কিছু আছে, কিন্তু গারোদের ব্যাপারে আমি এই মুহূর্তে আমি শুনে খুব কষ্ট লাগলো। তো যাই হোক, আমাদের বিষয় ছিল যে মণিপুরি ভাষা নিয়ে আমাদের সমস্যা এবং সম্ভাবনা, এ ব্যাপারে আমাকে যদি বলতে হয়, আমার তো গুরুজন কিছুক্ষণ আগে আমার শেরামদা সকলের উদ্দেশ্যে যথেষ্ট বলে গেছেন, আমার বলার কিছু নাই। সেই হিসাবে আমি যেটা বলতে চাই, যেটা না বললেই নয়, যে আমাদের এই সাহিত্য চর্চা অতীতে এবং বর্তমান এবং আগামী ভবিষ্যতের জন্য আমার মনে হয় প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা সাঁকো তৈরি করা খুব জরুরি প্রয়োজন আমি মনে করি। এই সাঁকোটা থাকলে আমাদের মধ্যে এই সমস্যাগুলা, যেটা আমাদের এই যে প্রকাশনার সমস্যা, তারপরে আমার লেখাটা ভালো হলো কিনা, আমার লেখাটা কেমন হলো, তার লেখাটা কেমন হলো, এই নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন ক্ষেত্রে ঘন ঘন সভা সম্মেলন করা এবং সেমিনার করা, এটা যদিও এখন করোনা কাল পরবর্তীতে এটা আমি মনে করি এটা খুব জরুরি। এটা মণিপুরীদের ক্ষেত্রে আমি বলছি। তো অন্যান্য জাতিসত্তার প্রতি আমার মনে হয় একই ধরনের সমস্যা থাকতেই পারে। তো তাদের জন্য আমি এই আহ্বান করতে চাই যে এ ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আমার মনে হয় এটা পরিত্রাণের জন্য আমাদের একই যোগসূত্রে আমাদের আগামী প্রজন্মকে জানান দেওয়ার জন্য নবীন এবং প্রবীণদের একই প্ল্যাটফর্মে আসা উচিত বলে আমি জরুরি মনে করি। আর আরেকটা কথা যেটা কিছুক্ষণ আগে যেটা আমি বলছি যে গারো সম্প্রদায় এবং চাকমা জনগোষ্ঠীর যে সমস্যা, বিশেষ করে শুধু চাকমা নয়, পাহাড়ে যারা বসবাস করেন, পাহাড়ি জনগোষ্ঠী বলতেই হয়, এখানে চাকমা আছেন, মারমা আছেন, তারপরে বিভিন্ন জাতিসত্তার মানুষ ওখানে বসবাস করেন। তাদের সমস্যা আরেকটু বেশি প্রকট মনে হয় আমার, সম্ভবত আমার ধারণা। তো এখানে আমি যেটা বলতে চাই যে আমরা একত্রে একটু বসার ব্যবস্থা যদি কেউ করে দেন, অথবা আমরা না হয় করলাম মৌলভীবাজারে, না হয় সিলেট, না হয় ঢাকা, না হয় ময়মনসিংহ, না হয় রাঙামাটি, না হয় খাগড়াছড়ি, এরকম একটা একত্রে বসার সকল আদিবাসীদের বিশেষ করে সাহিত্যের মানুষগুলো একত্রে একটি সম্মেলনের মাধ্যমে আসেন, শেরামদা আসেন, তারপরে আনন্দদা আসেন, তারপরে বাঁধনদা আসেন, সবাই আমাদের এই চেতনায় এই জিনিসটা একটু সকলের চিন্তা ভাবনা একটু রাখলে আমরা একত্রে কিভাবে সমাধান করা যায় এদিকে এগিয়ে যাওয়া মনে করি আমি এটা খুব জরুরি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি সনাতন হামম।
আসলে আমরা বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই সংগ্রাম, যে ভাষা রক্ষা বা সাহিত্য চর্চা সংগ্রামটাও চালিয়ে যেতে হবে। আমি বারবার বলতেছি, এটাও একটা আমাদের